পাহাড়ের আঁকাবাঁকা পথ ধীরে ধীরে সোজা হতে শুরু করেছে। জানালার কাঁচ নামাতেই যে কনকনে ঠান্ডা বাতাসটা এসে মুখে লাগছিল, তার ধার এখন কমে এসেছে অনেকটাই। পাহাড়ের রোমাঞ্চকর বাঁকগুলো পেরিয়ে গাড়ির চাকা এখন সমতলের মসৃণ হাইওয়েতে। পাহাড়ের বুক থেকে ফিরে আসার এই সময়টা বেশ অদ্ভুত। একদিকে ছুটি ফুরিয়ে যাওয়ার বিষণ্ণতা, আর অন্যদিকে নিজের চেনা আশ্রয়ে ফেরার টান। এবারের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি। এই কটা দিন কিন্তু বেশ কাটলো পাহাড়ের কোলে শান্ত পরিবেশে। সারা ট্রিপে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এতটুকু নিরাশ করেনি আমাদের। একরাশ স্মৃতি বাক্সবন্দি করে ফেরা ছাড়া কোনো উপায় নেই। ফেরার দিন সেবকেশ্বরী মায়ের পায়ে মাথা টেকে শুধু এটুকুই চাইলাম যে মা যেন সবাইকে ভালো রাখেন। তো মোটামুটি আমরা এখন হোটেলের বাইরে জাস্ট চেক আউট করে বেরোচ্ছি আর কি। টাইম হচ্ছে সকাল 8:45। আর এই হচ্ছে আমাদের এন্টায়ার লাগেজ। এখানে আছে এতগুলো, প্লাস ওর কাছে আছে, আমার পিঠে আছে একটাই। যে এই হচ্ছে হোটেল তাজ ইন। এখানেই আমরা কাল রাতে ছিলাম আর কি। এক্স্যাক্ট হিলকার্ট রোডেই পড়ে আর কি, জাস্ট এখানে যে ফ্লাইওভারটা স্টার্ট হচ্ছে তার ঠিক শুরুতে। আর সামনেই পড়ে হচ্ছে বিধান মার্কেট বা হংকং মার্কেট, যেটাই বলতে পারো। আর গাড়িটা এতটাই গন্ধা হয়ে গেছে, মানে তাকানো যাচ্ছে না। ব্ল্যাক গাড়ি বোঝা যাচ্ছে না, সাদা হয়ে আছে। যাই হোক, এবার লাগেজ সেটা করতে হবে আর তাড়াতাড়ি বেরোতে হবে। রিজন হচ্ছে আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি, ধরতে পারো আজকে আমাদের এন্টায়ার ট্রিপের শেষ দিন। আজকে চেক আউট করে আমরা বেরোবো কলকাতার উদ্দেশ্যে 31 ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। আর নিউ ইয়ারটা আমরা বাড়িতেই কাটাবো আর কি, ভালোভাবে। সকাল সকাল সূর্য উঠেছে, কিন্তু ঠান্ডা মোটামুটি আছে, খুব একটা গরম নয়, প্লেজেন্ট ওয়েদার, দারুণ ওয়েদার। প্রচণ্ড ঠান্ডাও লাগছে না সেরকম ব্যাপার না। স্নান টান করে রেডি হয়ে গেছি। ককপিটের ছবিটা দেখাচ্ছি একটু। এটা হচ্ছে আমাদের ককপিট আজকের। হ্যাঁ, এটা হচ্ছে কো পাইলটের সিটের জায়গা। দেখো, বসারই জায়গা নেই, পা মাথায়। তো আপাতত আমাদের আজকের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 8:02। আর মোটামুটি গাড়িতে কালকে ফুয়েল আপ করে নিয়েছিলাম, অনেকটাই যাবে, কোনো চাপ নেই এই কারণেই, কারণ সকালবেলা জানতাম বেরোবার সময় হয়তো একটু লেটও হতে পারে। তারপরে আবার পেট্রোল পাম্পে ঢোকার চক্করে অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য শিলিগুড়ি ঢোকার আগেই জাস্ট ফুয়েল আপ করিয়ে নেওয়া। তো ডান দিকটা পরে হচ্ছে বিধান মার্কেট বা হংকং মার্কেট। আর এখান থেকে এই রাস্তাটা হচ্ছে গোটাটাই হিলকার্ট রোড, ডাইরেক্ট কার্শিয়াং দার্জিলিং একদম স্ট্রেট চলে যাবে আর কি। তো এখান থেকে আমরা আগে গিয়ে একটা মোড় আসবে, সেখান থেকে আমরা লেফট নিয়ে নেবো আর কি, টুয়ার্ডস মাটিগাড়া থেকে লেফট নিয়ে তারপরে স্ট্রেট চলে যাবো শিব মন্দির, মানে যেখানে আমরা আগে থাকতাম আর কি, শিবানন্দ লজ। আসার সময় যেখানে ছিলাম, সেম রাস্তাটা ধরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সামনে থেকে গিয়ে বাগডোগরা এয়ারপোর্টের পাশ থেকে লেফট নিয়ে একদম এনএইচ কানেক্ট করে যাবো। তো ধরতে গেলে এটা হচ্ছে শিলিগুড়ির মেন বাস স্ট্যান্ড বলতে পারো, যেখান থেকে সব দূরপাল্লার বাসগুলো রাত্রেবেলা করে ছেড়ে কলকাতা বা আরও যেসব জায়গা থেকে আসে এখানে এসে সকালবেলা খালি হয় আর কি। তারপরে এখান থেকে টুরিস্টরা মোটামুটি নিজেদের মতন গাড়ি ধরে যে ডেস্টিনেশনে যাওয়ার গাড়ি রিজার্ভ করে চলে যেতে পারে। তো সামনেই পড়বে দার্জিলিং মোড় আর কি, একটু এগোলেই। তো ওই জায়গাটাতে একটু কনজেশন থাকবেই, কিচ্ছু করার নেই। যে সব টুরিস্ট গাড়ি দাঁড়িয়ে আছে, শিলিগুড়ি দার্জিলিং ডেলি সার্ভিস লেখা এরকম। এই যে বাগডোগরা 10 কিলোমিটার, দার্জিলিং 76 কিলোমিটার্স। বাগডোগরা 12 কিলোমিটার, কলকাতা 578। আর রাইটের দিকে চলে আসে দার্জিলিং 77 কিলোমিটার্সের মতন, দার্জিলিং বা কার্শিয়াং। তো সকাল সকাল প্রচুর গাড়ি বেরিয়ে পড়েছে, বছরের শেষ দিন, মোটামুটি সব ঘুরতে বেড়াতে আছে। মাঝখানে একটু টুরিস্টের চাপ কম ছিল, আদারওয়াইজ আবার আজকের পর থেকে একটু হলেও বাড়বে। তো মোটামুটি আমরা শিব মন্দিরের কাছাকাছি চলে আসলাম আর কি। এই সেই আসালান দোকান বনলতা, যেখানে তোর আগের দিন খেয়েছিলি। আর এই যে হোটেল শিবানন্দ, আমরা যেখানে যাওয়ার সময় স্টে করেছিলাম, তো তার সামনের হাইওয়েটা ধরেই বেরিয়ে যাওয়া আর কি। তো শিবানন্দে থাকলে একটাই অ্যাডভান্টেজ, এই 9 কিলোমিটার রাস্তা সকালবেলা যেটা এলাম সেটা আসতে হয় না, একদম জাস্ট এখান থেকে বাগডোগরা হাইওয়েটা কানেক্ট করে বেরিয়ে যেতে পারি আমরা। প্যানিটাঙ্কি সোজা বাগডোগরা এয়ারপোর্ট, কলকাতা লেফট। ডান দিক আর বাঁ দিকে সুন্দর চা বাগান ভর্তি এখানে। তো বহুবার এই চা বাগানে নেমেছি, ছবি তুলেছি, এবারে আর নামলাম না। এখন সব শুকনো শুকনো হয়ে আছে, আর একটু পরে মোটামুটি ওই মার্চ বা এপ্রিলের দিকে আসলে পুরো সবুজ সবুজ হয়ে থাকে, সুন্দর লাগে তখন দেখতে।
গাজল 206 কিলোমিটার, কলকাতা 593 কিলোমিটার। ফার্স্ট পড়বে মনে হচ্ছে ইসলামপুর, সরি কিষানগঞ্জ, তারপরে ইসলামপুর নাকি? ইসলামপুর দেন কিষানগঞ্জ। খুব একটা ডিস্টেন্স নয় ওগুলোর মাঝে মাঝে, ওই 30 কিলোমিটারের মতন সবসময় দেখা। এখন মনে হয় রাস্তাটা বেটার করেছে, দরকার নেই, হাইওয়ের কন্ডিশনও ভালো। ও তো তিনটে জায়গার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নয়, কিলোমিটার ওয়াইজ 30 কিলোমিটারের আশপাশ হবে আর কি। মোরাললেস রাস্তাটা খুব সুন্দর, আসার সময় দেখেছি। তো এই সাইডটার কন্ডিশন কীরকম বলতে পারবো না, ওই দিকটা তো ঠিকঠাকই ছিল, অনেকটা টাইম সেভারও দিয়েছিল, প্রায় 15 মিনিটের মতো। কলকাতা 551 কিলোমিটার ঠিকই দেখাচ্ছে। ডালখোলা 131 কিলোমিটার। তো এখন আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট ডালখোলা, তারপরে ওখান থেকে রায়গঞ্জ। ছোটো ছোটো পার্টে ভেঙে নিতে হবে, লং ডিস্টেন্স কভার করতে হবে আজকে আমাদের। সো একটু ছোটো ছোটো পার্টে ভেঙে নেওয়াটাই বাঞ্ছনীয়। আর তারপরে তো আমাদের যখন মুর্শিদাবাদ ঢুকবো আর কি, তারপর থেকে তো হাল খারাপ হতে থাকবেই। ওপার বাংলা পুরোটাই, হ্যাঁ, ও গোটাটাই জ্যাম। অনেক দিন হলো টোলের চক্কর ছিল না, আবার হঠাৎ করে আজকের আমাদের দিনের ফার্স্ট টোল প্লাজা চলে এসছে। দেখি আবার নেয় কিনে ইনভাইট বলে দেবে, অ্যানুয়াল পাস বলতে হবে। এদিকগুলোতে আর লাগেনি, গরম কুইক বের করে দিয়েছিল। আনারস বিক্রি হচ্ছে, এনিওয়ান ইন্টারেস্টেড? গাড়িতে নেওয়ার জায়গা আছে? এই তো আনারস সবসময় পাওয়া যায় এখানে। সকালবেলা আমরা আবার দাঁড়িয়ে পড়েছি আনারস দেখে। আমরা বেস্ট আনারস, হ্যাঁ বেস্ট আনারসটা আমরা পেয়েছিলাম যখন আমরা মাসের এন্ডে যখন আমরা গ্যাংটক ট্রিপ করে ফিরছিলাম, সেই সময় ঠিক হাইওয়ের ধারে এই দোকানগুলো থাকে আর কি। এই পাশ থেকে জোরে জোরে গাড়ি চলছে, আর দেখি দাদা তো বলছে আনারস ভালো হবে, লেটস সি। কিন্তু একটু ছোট ছোট মনে হচ্ছে, শুকনো শুকনো, দেখা যাক কেমন কি টেস্ট হয়। মোটামুটি যে হাইওয়ের ধারে দাঁড়িয়ে যখন আনারস কিনছি, তো এদিকে সুন্দর চা বাগানের একটা শোভা আছে, সেটা কেনই বা আমরা ছেড়ে চলে যাবো আর কি, মানে কেনই বা মিস করতে যাব। তো সুন্দর লাগছে দেখো চা বাগানটা, সূর্যটা ঠিক জাস্ট ওপরে, আর পেছন দিকটাতে যেমন কেমন যেন একটা ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার। নর্থ বেঙ্গলে আসবো আর চা বাগানের একটা সৌন্দর্য উপভোগ করবো না, এটা হতে পারে না। দেখি, লেট মি চেক। দারুণ, অসাধারণ। আবার আসবো এখানে শিলিগুড়িতে, নাম্বার নিয়ে যান বলতে। আচ্ছা, নাম্বার নিয়ে যান, আসতে হবে না, ফোনে বলবেন যে হ্যাঁ কি রকম ফল আছে। ওকে, পয়সা হয়ে গেল না কি হলো, ফোন নাম্বারটা তুলে নাও, ফোন নাম্বার তুলে। আচ্ছা, এই যে আনারসের যদি অর্ডার দিতে হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো সবাই। ফটো তুলে নেন, দুটাই নাম্বার আছে। ব্যাস। তো আমরা যেটা খেয়েছি তার কোয়ালিটি সত্যি খুব সুন্দর ছিল, আস্তে আস্তে পাকবে। তো সেই কারণেই ভরসা করে নেওয়া। কারণ লাস্ট টাইম যখন নিয়ে গিয়েছিলাম অনেকগুলো ফলস খেয়েছিল, মানে নিয়ে যাওয়ার পরেই পচে যেতে শুরু করেছে। দেখা যাক এবারে কি দাঁড়ায়। তো মোটামুটি আমরা একটু দাঁড়ালাম আমাদের ব্রেকফাস্টটা করার জন্য। আনারস খাওয়ার পরে তো 9:10 মতন টাইম হচ্ছে, আর এখানে একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে একটু হালকা করে পুরি সবজি খেয়ে নেবো আমরা। তার কারণ এরপরে অতটা দাঁড়ানো যাবে না, একটু তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পালাতে হবে আর কি। সো যতটা কভার করে নেওয়া যায় আর কি, যত তাড়াতাড়ি। কারণ এরপরে আমরা একদম রায়গঞ্জ ক্রস করে তারপরে ভাববো, তার আগে ভাববো না। তো গরম গরম পুরি সবজি এসে গেছে দেখো, আহা, সাথে আছে মনে হয় তরকারি। ছোলা তো নেই ভাই, গন্ধ ফেল হয়ে গেল আজকে। সো এই হচ্ছে দোকানটা, বাবা লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার। এটা মিষ্টির দোকান বেসিক্যালি, কিন্তু বাইরে থেকে দেখতে খুব একটা হাইফাই মনে হবে না। তবে মোটামুটি আমরা যা খেলাম সুন্দর ভালো। বা কচুরি নাকি লুচি ছিল, ওই কিছু একটা ছিল আর কি, দারুণ খেতে। কচুরি, তার সাথে লাড্ডু, রসগোল্লা। নরেন্দ্রের রসগোল্লাটা কেমন ছিল? ওটা দেখো, আমি যেখানে থাকি সেখানে অবভিয়াসলি রসগোল্লা খুব একটা পাওয়া যায় না, তো আমার জন্য এটা অমৃত সমান। এবার বাকি যারা নেই মামা হচ্ছে কানামানা ভালো ওই আর কি, যারা ইউজ টু তারা বেশি ভালো বলতে পারবে। আমার ওই এটা বছরের 3 নম্বর নলেনগুড়ের রসগোল্লা ছিল। সবাই তো গুড় আসছে। যাই হোক না, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, প্রায় 9:20 মতন টাইম হচ্ছে, এবার বেরোই। এই করতে করতে টাইম চলেই যাচ্ছে, 8টায় বেরিয়েছি, 9:20 এসছি, হয়তো 30 কিলোমিটার হবে, তার বেশি নয়। দুধ চা চিনি দিয়ে, ভেরি গুড। রসগোল্লাও খেয়েছি কিন্তু, দেখ তাহলে
কি অবস্থা, দাদা ওদিকে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আসছেন। এটা হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করার পরে ডেজার্টগুলোকে আমাদের কালেক্ট করে নেওয়া হলো আর কি। তো মোটামুটি এখান থেকে ইসলামপুরের যা ডিস্টেন্স এখন অবধি শো করছে 21 কিলোমিটার্সের মতো। রাস্তা একটু প্যাচি আছে এদিককার রোডটা, মানে টুয়ার্ডস শিলিগুড়ি যে রাস্তাটা ঢুকছে রাস্তাটা খুব সুন্দর, আর যে রাস্তাটা শিলিগুড়ি থেকে বেরোচ্ছে টুয়ার্ডস কলকাতা বলো, সেই রাস্তাটা একটু প্যাচি, খুব চাপ, মাঝে মধ্যে এমন এমন গাড্ডা আছে আর কি, গাড়ি স্লো না করলে কোনো উপায় নেই। তো 21 কিলোমিটার রাস্তা 29 মিনিট শো করছে। বাইরে রৌদ্রোজ্জ্বল ওয়েদার, বাইরে রৌদ্রোজ্জ্বল ওয়েদার, একদিকে চা বাগান, কিছু কিছু চা বাগানে সুন্দর কাজ হচ্ছে, চায়ের সবুজ পাতা কিছু কিছু চা বাগান পুরো ছেঁটে দিয়েছে আর কি। তারপরে তো আমরা ব্রেকফাস্ট করে এগোচ্ছি ধীরে ধীরে। প্রায় ঘড়িতে এখন সময় হচ্ছে 9:32। সকাল থেকে 1 ঘন্টা 10 মিনিটের ড্রাইভ হয়েছে, 54 কিলোমিটারের মতন রাস্তায় এসেছি। এখন আরও অনেকটাই পথ আমাদের বাকি আছে পৌঁছতে। এইবার ধীরে ধীরে ট্রাফিক লাগা শুরু হবে, ট্রাফিক জ্যাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপাতত আমরা ইটাহার ক্রস করছি, ইটাহারের মোড় জাস্ট। একে তো এইরকম গার্ডরেল দিয়ে মোটামুটি রোড ব্লকেজ করে রেখে দিয়েছে, আর তারপরে তো এই মোড়গুলোতে এখন কন্টিনিউ জ্যাম হতে থাকবে। সব থেকে বড় ফাঁসবো আমরা হয়তো কালিয়াচক গিয়ে। আচ্ছা এখনো রেড দেখাচ্ছে। ও তো থাকবে, অলরেডি স্টার্ট হয়ে গেছে ওখানে ট্রাফিক জ্যাম। আচ্ছা এখান থেকে মালদা বাইপাস খুব বেশি হলে 30 কি 35 কিলোমিটার হবে, ওর থেকে একটু বেশি হতে পারে। আর তারপরেই এক এক করে পড়বে আর কি, কালিয়াচক পড়বে, দেন সুজাপুর পড়বে। তো ফারাক্কা ক্রস করতে এখন দেরি আছে, ঘন্টা দুয়েকের গল্প অলমোস্ট। আরও 2-2:30টার আগে আমরা ফারাক্কা ক্রস করে বেরোতে পারবো না। তো অলরেডি 205 কিলোমিটার রাস্তা, 206 কিলোমিটার রাস্তা আমরা ড্রাইভ করে ফেলেছি অলরেডি। 3 ঘন্টা 45 মিনিটের ড্রাইভিং টাইম, আর এখন টাইম হচ্ছে অলমোস্ট প্রায় 12টা, 12:30টার মতন বাজে। বাইরে 19 ডিগ্রির মতন টেম্পারেচার, হালকা ফগি হয়ে আছে, সেরকম সূর্যের রোদ নেই। গাড়ির পারফরমেন্স ভালো, দারুণ পারফর্ম করছে, ফুললি লোডের অবস্থায় আছে এখন। তবে একটা বড় জিনিস, এটার কিন্তু সাসপেনশন দারুণ, কি বল? ব্রেক তো ঠিক আছে, সাসপেনশন তো দারুণ। এই যে একদম ইন মোমেন্টে যে ব্রেকগুলো করো, কোনো জার্কিংটা ফিল হয় না, খুব স্মুথ নেয়। আর সবথেকে বড় কথা, ধাক্কা লাগাটা, গাড়ি এত ভর্তি অবস্থাতেও পাহাড়ে হেন তেন ওপড়ো খাবড়ো রাস্তায়, বাজে রাস্তায় অনেক চালালাম। হ্যাঁ, সাসপেনশন খুব ভালো, সেরকম বাম্পি নয়। গাড়ি যে কতটা লোডটা আমার এই পজিশনটা দেখিয়ে দিলে বুঝতে পারবে। এই যে হাল দেখো, এই তো সামনে পুরো ভর্তি হয়ে আছে, তার মানে পিছনে ওভারলোড, কাউন্টার ফুল, পেছনে ওভারলোড হয়ে যাওয়ার পরে বাইরের কাউন্টারে চলে জিনিস ট্রান্সফার হয়েছে সামনে। মানে সেই ট্রেকারে লিখবে লোক নেওয়ার পর অটোতে পেছনে ঝোলে না, হ্যাঁ সিটিং ক্যাপাসিটি শেষ, এবার হচ্ছে ঝুলে, সেটাই। এগুলো এক্সট্রা। আপাতত আমরা এখন গাজল পৌঁছলাম আর কি। এবারে প্রচন্ড ঘুম পাচ্ছে এবারে ট্রিপে, কি ব্যাপার তুমি একটু না শুয়ে 8 ঘন্টা হলে একটু রেস্ট নাও। কি ব্যাপার জানি না, কোনোবার এরকম ঘুম পায় না। কালকে থেকে এই ঘুম পাওয়াটা শুরু হয়েছে, কালকে ফেরার সময় থেকে, মানে ওই সেবকের জঙ্গল থেকেই শুরু হয়েছে এই ঘুম পাওয়াটা। তো স্টিল নাও কন্টিনিউ হচ্ছে। অ্যাকচুয়াল কাঞ্চনজঙ্ঘা দেখার চক্করে আমরা ভালোভাবে ঘুমাইনি কোনোদিন, তাই না? প্রত্যেক দিনই প্রায় ধোতরাতেই 5টা থেকে লাইন দিতাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, এভরিডে, এমনকি পেলিংয়েও। লাস্ট দিনকে ওটা তাই হলো। সেটাই, আমরা ভেবেছিলাম লাস্ট দিনকে অনেকটা জার্নি আছে, মোটামুটি ঘুম যখন ভাঙবে 11টায় তো চেক আউট, নিজেদের মতো যাবো। সেটা হলো না, যদি দাদা হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়ে দিল। সেই দেখতে দেখতে ভোরবেলা বেরিয়ে গেলাম, এই হচ্ছে ব্যাপার। তো আপাতত আমরা গাজল ক্রস করছি, সামনেই মেবি গাজল টোল প্লাজাটা পড়বে আমাদের, ওটা মেবি 4th টোল হবে আজকের দিনে। যাই হোক, আকাশ তো পুরো মানে ফগি হয়ে আছে আর কি, মেঘলা, মানে যাতা অবস্থা। মোরাললেস রাস্তার কন্ডিশন খুব ভালো এদিকে, খারাপ না। ফারাক্কা পৌঁছতে তো এখন অনেক বাকি আছে, খান 60-70 কিলোমিটার, 65 কিলোমিটারের মতন ফারাক্কা এখনো স্টিল নাও বাকি। তো এখন আমরা সুজাপুর ক্রস করছি। সুজাপুর মোটামুটি ফাঁকা আছে, মোড়টা এখনো যদিও বা আসেনি, তবুও যতটা দেখে মনে হচ্ছে ফাঁকা পাবো সুজাপুর। আর আকাশে তো ভালোই ক্লাউডস আছে, যা দেখছি পুরো যেন অন্ধকার নেমে আসছে মাঝে মাঝে, আর দূর থেকে পুরো ধোঁয়া 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 এরকম দেখাচ্ছে। তো মোটামুটি আমরা এদিকে বেশ ভালোই এলাম আর কি,
ভালো স্পিডে ভালো টাইমে কভার করেছি গোটাটা। ধরতে পারো 273 কিলোমিটার রাস্তা, অলমোস্ট 4 ঘন্টা 54 মিনিট চলে এসেছি, মানে 5 ঘন্টায় ধরো। 6 ঘন্টায় শিলিগুড়ি থেকে ফারাক্কা এলাম। ফারাক্কা তো এখনো আসেনি, খুব বেশি হলে হয়তো আর 1 ঘন্টা লাগবে ফারাক্কা পৌঁছতে। 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টা। ইন দ্যাট কেস যদি কালিয়াচক যদি জ্যাম না থাকে তাহলে তো পৌঁছে যাওয়ার কথা। আর এই যে দেখো সুজাপুরের সেই মসজিদ আর কি, এটা দেখলেই বোঝা যায় সুজাপুর চলে এসছে। খুব বেশি জ্যাম নেই আজকে সুজাপুর, কালিয়াচকের মোটামুটি সুজাপুর মৌসুমপুর। তো এখন আমরা আছি কালিয়াচক। তো প্রায় অলমোস্ট মিনিট 5-7 হয়ে গেল এইভাবে জ্যামে। কি জায়গা পেছন থেকে বালিয়াডাঙ্গা থেকে শুরু করে কালিয়াচক পুরোটাই এভাবেই চলে। হ্যাঁ, কালিয়াচকের পর থেকে আবার রাস্তা ক্লিয়ার। এই যে পুরো 3টে লাইন ধরে গাড়ি যাচ্ছে। ওই দিকটা কিন্তু অতটাও হয় না। আমরা আসার সময় দেখেছিলাম অতটাও ছিল না, ছিল খানিকটা হলেও ছিল। ওই পাশটা হয় জ্যাম, এদিকটা ফাঁকা হয়ে যায় আবার। এরপরে মোটামুটি ফারাক্কা, তারপরে সেই মুর্শিদাবাদের ওদিকে গিয়ে তার মাঝখানের রাস্তা ফাঁকাই থাকে। ফারাক্কা ক্রস করার পরে সেরকম আর কিছু থাকবে না। লাস্টে উমরপুর, মানে সেই যখন আমরা বহরমপুর বাইপাস ক্রস করে বেরোবো তারপর থেকে আবার ট্রাফিক স্টার্ট হবে। মানে এরপরে ফারাক্কা অবধি ক্লিয়ার, ফারাক্কা ক্রস করার পরে আপ টু বহরমপুর বাইপাস অবধি ক্লিয়ার থাকবে। বহরমপুর বাইপাসের পর থেকে আবার শুরু হবে ঝামেলা। আটকে যাবে। ফাইনালি কালিয়াচকের যে মেন ক্রসিং সেটাতে আমরা এলাম। এত জ্যাম কি বলবো, মোটামুটি 30-40 মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি, ওই ঘষেই যাচ্ছি আর কি। বুঝতেই পারছো, সিগন্যাল ছেড়ে দিয়েছে তাও লোকজন যাচ্ছে, রাস্তাঘাট চলতেছে জানি কোনো নেই। এখানের অবস্থা খুবই, মানে রাস্তার অর্ধেকটা তো তুমি অর্ধেকটা কি 3 ভাগের মধ্যে 1 ভাগ রয়েছে গাড়ি যাওয়ার জন্য, বাকি সব হচ্ছে দোকান আর টোটোতেই ভর্তি হয়ে আছে। এটাকে মোটামুটি নর্থ বেঙ্গল পুরো যাওয়ার মধ্যে এটাই হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা যেখানেই যাই, যেদিক দিয়েই যাই, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ধরে রাখতে হবেই হবে জ্যামবিহীন জীবনে পাওয়া যায়। তো এখন ড্রাইভারের ঘুম ছাড়ানো হচ্ছে, প্রচন্ড ঘুম পেয়ে আছে। তিলের চিকি খাও ভালো খেতে। ওই তো যেখানে ভাত খেলাম প্রধান, কালকে ওখান থেকে কিনেছিলাম। এগুলো চোখেও পড়ে। কার চোখে পড়েছিল রে? ওই যে পেছনে আছে না চিকি তো চিকি খেতে খেতে ঘুম ছাড়িয়ে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাম। এখন ফারাক্কা অবধি চাপ নেই, মোটামুটি ক্লিয়ার আছে। হ্যাঁ, আর মিনিট 15-এর মধ্যে ফারাক্কা পৌঁছেও যাব। তো আমাদের পঞ্চম টোল চলে এসেছে আজকে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের ওপরে। তো এরপরেই ফারাক্কা ঢুকবে আর কি। ওই অ্যানুয়াল পাস বলতে বলতে ঢুকে যাও। কি করে দেখি, আরে বাস বুঝে নিয়েছে সেট করে উঠে গেল। তো এই যে ফারাক্কা নতুন ব্রিজটা এসে এখানেই মিশছে, ওই কারণে এই দিকটাতে কাজ হচ্ছে এখনো। আর এখনো পর্যন্ত তো নতুন ব্রিজটা চালু হয়নি, তাই এই যে পুরোনো রাস্তাটাই দিয়ে যাবো, বাঁ দিক দিয়ে নতুন ব্রিজটা এসছে। নেক্সট ইয়ারের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, আর কালিয়াচকের জ্যামের জন্য না জানি এখন ফারাক্কাতে জ্যামটা আর হয় না, কারণ কালিয়াচকেই তার আগে জ্যামটা হয়ে যায়। তো এখন বাজে 2:30, আর আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম আজকে সকাল পুরো 8টাতেই। তো চলে এসেছি ফারাক্কাতে 2:30-এর মধ্যে। আরেকটু আগে হয়তো চলে আসতাম যদি না কালিয়াচকে জ্যাম হতো। ফারাক্কা তো মোটামুটি ক্লিয়ার আছে, তো এই দিকটা মোটামুটি 6.5 ঘন্টা 7 ঘন্টার মধ্যে চলে আসা যায়। কিন্তু ওপাশটা যে কি হবে এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, তাও আজকে 31st, পুরো জাতা ব্যাপার। হ্যাঁ, ফারাক্কা একদম ক্লিয়ারই আছে পুরো। এই যে পাশ দিয়ে যাচ্ছে ট্রেন। মির্জাপতি BMW GS। যাই হোক, হাল দেখো পুরো ফারাক্কায় লেগে গেছে প্রচণ্ড জ্যাম। অনেকদিন পর আমরা ফারাক্কাতে মেনলি ফারাক্কার সামনে, মানে কলকাতার দিকটাতে, ওই দিকটাতে কাজ হচ্ছে, সেই কারণে ওইদিকে ওয়ান ওয়ে ট্রাফিক করেছে আর কি। মানে একদিক আটকাচ্ছে, একদিক ছাড়ছে, নয়তো গোটা রাস্তায় জ্যাম হয়ে যাবে, কেউ যেতে পারবে না। দেখ আবার এই দিকটা ফাঁকা, তার মানে ওই দিকটা এখন দাঁড় করিয়ে দিয়েছে। তো ফারাক্কা ক্রস করার পরে মোটামুটি 27 কিলোমিটার পরে এই টোল প্লাজাটা এলো আর কি, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আর কি।
6 নম্বর টোল। আর এরপরে আমাদের নেক্সট স্টপ হবে হচ্ছে উমারপুর। 14 কিলোমিটারের মতন বাকি আছে। উমারপুরে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা ছাড়বো আর কি। আজকে প্রায় 3:30 মতন টাইম হচ্ছে, প্রচণ্ড টায়ার্ড। দেখি এখানে কি করে আবার। দাঁড়া অ্যানুয়াল পাস আছে। ওকে, থ্যাংক ইউ। এটা না এবার শুনে তুলে দেয় গো। বুঝতে পেরেছি। হ্যাঁ, অনেক সময় সিস্টেম সাপোর্ট করে না, শুনে তুলে দেয়। কি করে ওরা সেটাই। ও জানে ব্ল্যাক লিস্টেড দেখালে আবার তারপর ছেড়েও দিচ্ছে। ব্ল্যাক লিস্টেড দেখায় কেন? ওদিকে কিন্তু দেখায়নি, এদিকেই যা দেখায় ফরাক্কারের দিক থেকে। ওদিকে আসলে সব বিজেপি জিতেছে তো, ওই জন্য সব ঠিক আছে। কন্ট্রোভার্সিয়াল মন্তব্য। কন্ট্রোভার্সিয়াল কি? ওদিকে তো তাই জিতেছে তো, বিজেপি জিতেছে না ওদিকটা। এই দিকটা কোথাও তৃণমূল দিতে চায় না, ওই জন্য এনেইছে বিজেপি সেন্টার। আপাতত তাড়াতাড়ি উমারপুর চলো, ইনপুট আউটপুট দুটোই হবে। তো মোটামুটি 3:30 আমরা আইরনের ব্রিজ ক্রস করলাম। অনেকটাই ফাস্ট এসছি আজকে। ফারাক্কাতে জামটা না পেলে হয়তো আরো 15 মিনিট আগেই আমরা চলে আসতাম। কালিয়াচকে আধ ঘন্টা, ফারাক্কাতে 15 মিনিট। এটা জ্যাম পেয়েছি। মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবে সবাই যারা আসছে। ওখানে জ্যাম হবে। ফারাক্কার কালিয়াচকে মোটামুটি 1.5 ঘন্টা ধরে সব মিলিয়ে, খুব বেশি হলে 1.5 ঘন্টা না 1 ঘন্টা, দুটো মিলিয়ে জ্যাম হচ্ছে এখন। তো এখন আমরা চলে এসেছি উমারপুর, আর বাজে পুরো 3:36। জাস্ট উমারপুরের মোড়টা ক্রস করে গিয়েই বাদিকে একটা হোটেল আছে, ওখানে আগেরবার আমরা লাঞ্চ করেছিলাম। আমরা ওখানেই লাঞ্চ করব। সবাইয়ের মোটামুটি প্রচন্ড খিদে পেয়ে গেছে, সেটাই স্বাভাবিক। সকাল থেকে সেই একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম আমরা। ঘুম পেয়েছে। চলো ভাত খেয়ে তুমি বরং ওখানেই ঘুমিয়ে নেবে। আর একটুখানি জাস্ট হোটেলটা। এই যে আমাদের আরেকজন ড্রাইভার আছেন রেস্টে এখন। ঠিক আছে, আরো ড্রাইভার আছে, আরো 3-4টা ড্রাইভার আছে, কিন্তু তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, একবার দিয়ে দেখো না যারা ফুল কনফিডেন্ট। তো চলে এসছে আমাদের কড়াই মালাই টিক্কি, চিকেন মালাই টিক্কা ছিল না, না নরমাল চিকেন টিক্কা মশলা, চিকেন টিক্কা মশলা আর মালাই চিকেন, আর বাটার চিকেন। বাটার চিকেন। চলো, এত খাবার অর্ডার করেছি, কি অর্ডার করেছি ভুলে গেছি। কি আলু ভাজা, ডাল, সাদা ভাত, আলু ভাজা, ডাল, সাদা ভাত। টেক্সচার দেখো, প্রত্যেকটা খাবার না খুব সুন্দর। এই টেস্ট কেমন যাতে? এটা কি আছে? ও ক্রিসপি চিলি বেবিকর্ন স্টার্টার। যদিও স্টার্টার আমাদের মেন কোর্সের পরে এলো, আমরা পরে অর্ডার দিয়েছি বলে। তো মুর্শিদাবাদের উমারপুর মোড়টা টপকালেই জাস্ট এই রেস্টুরেন্টটা পাওয়া যাবে রাস্তার বাঁদিকে, হোটেল ফ্লোরা। যেমন অ্যাম্বিয়েন্স তেমন খাবার কোয়ালিটি। যদি ফার্স্ট টাইম খেলি বল কেমন? ফুললি স্যাটিসফাইড? কেমন খেলে জিজ্ঞাসা করছি। আরে না, খেয়েছি। সূর্যাস্ত তো এখন বাইরে সানসেট হচ্ছে দেখো। এতদিন পাহাড়ে সূর্যাস্ত দেখছিলাম, এখন হাইওয়ের ধারে সূর্যাস্ত দেখছি। প্রায় টাইম হচ্ছে 4:30 মতন বাজে। আর এখন আমরা আছি এই মুহূর্তে জাস্ট উমারপুরটা ক্রস করে। এই হচ্ছে পেছনে হোটেল, হোটেলটার নাম হচ্ছে হোটেল ফ্লোরা বা হোটেল ফ্লোরা না হোটেল, হ্যাঁ হোটেল ফ্লোরা অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাবারের কোয়ালিটি অনবদ্য ছিল। আগেরবারেও আমরা যখন সিকিম ট্রিপ করে ফিরছিলাম তখন এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। তো এটা জাস্ট উমারপুর ক্রস করার পরে টুয়ার্ডস বহরমপুরের দিকে যেতে কিলোমিটার 2-1 পরেই পড়বে, লেফট সাইডে পড়বে আর কি। দারুণ অ্যাম্বিয়েন্স ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, প্রাইস রিজনেবল এবং ব্যবস্থাপনাও খুব সুন্দর, হসপিটালিটিও খুব ভালো। সো রান্নাগুলোর টেস্ট সিরিয়াসলি অসাম। রান্নাগুলোর টেস্ট খুব সুন্দর। হাইওয়ের ধারে এরকম কোনো হোটেল, এরকম কোনো খাবার পাবো এটা এক্সপেক্টেড নয়। আমরা সরকার ধাবাতেই খেতাম। এই যে মিড পয়েন্ট এটা আছে, ওদিক থেকে ফেরার সময় হয়তো 3-4 বেজে যায়, বিকজ এর আগে যেগুলো পরে সব ধাবার খাবারের উপর সত্যি কোনো ভরসা নেই। জানি না, হয়তো ভালো হতেও পারে, বাট এটাই যে পেয়েছি এটা আমরা আগের বারেও 1 বছর আগেই জাস্ট, 1 বছর না 3 মাস আগেই জাস্ট খেলাম। 3 মাস আগেই খেলাম, সত্যি খুব সুন্দর। ওকে, প্রাইস, কোয়ালিটি, হসপিটালিটি সব 10 on 10 ব্রো। অসাধারণ বাটার চিকেন, ইউ শুড ডেফিনেটলি ট্রাই। বাটার চিকেন অ্যান্ড চিকেন কড়াই নাকি চিকেন টিক্কা মশলা। টিক্কা মশলা ঠিক আছে, আই মিন বাটার চিকেন it is also good, but butter chicken is the best. Then crispy chili baby corn was truly baby corn, not baba corn. Yes. Okay. কত টেস্টি করেছিল। Yes. আলু ভাজা টেস্টি ছিলই।
খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বেরিয়েছি। স্টিল নাও তো প্রায় 250 কিলোমিটার উপরে পড়ে আছে। হ্যাঁ, তো এইবার কাজ হচ্ছে গাড়িতে একটুখানি তেল ভরিয়ে নেবো, কারণ এরপরে আর সন্ধে হয়ে যাবে, এরপরে আর দাঁড়াবো না সোজা কথা। দেখি এখন খানিকটা হলেও তেল একটু ভরিয়ে নিই, কারণ এখন অনেকটা দৌড়তে হবে আমাদের। তো মোটামুটি এইখান থেকে মোরগ্রামের যা ডিস্টেন্স, এখনো 10 কিলোমিটারের মতন রাস্তা, সুন্দর রাস্তা, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে এই রোড ব্লকেজগুলোতেই একটু সমস্যা হয়, বিশেষ করে এখন ধীরে ধীরে সন্ধে হচ্ছে এবং রাত বাড়বে, তার তখন চালাতে আরও বেশি সমস্যা। অর্ধেক জিনিস দেখা যায় না, ভিজিবল হয় না দূর থেকে। যাই হোক, এরপরে বহরমপুর বাইপাস মোরাললেস 40-42 কিলোমিটারের মতন, ঝামেলা নেই। বাইপাস তো সুন্দর হয়ে গেছে, কিন্তু বাইপাসের ওপরে রাস্তাটা খারাপ, ওটা একটু দেখে চালাতে হবে আর কি। তার অলরেডি এখন আমাদের বাইরে সন্ধে হচ্ছে, খুব বেশি হলে 15-20 মিনিটের মধ্যে অন্ধকার নেমে যাবে। 5টা বাজে এখন প্রায়। তবে আমরা যে খাবারটা খেলাম শিলিগুড়িতে কালকে, যেটা খাওয়া হয়েছিল তার থেকে বেটার, কোয়ালিটি অনেক। কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস। কাল দোকানে খাওয়া দাওয়ার ভালো হয়, বেশি হাই ফাই হয়ে গেল। তবে জায়গাতে না বিরিয়ানিটা ভালো, ওইগুলো ভালো না অতটা। ইরিটেটিং এটা একটা করে রেখেছে। হ্যাঁ, যাই হোক, আমরা অলমোস্ট আমাদের দিনের আজকে মনে হয় 7ম টোল, মনে হয় 7 টোল প্লাজার কাছে চলে এলাম। ওই বহরমপুর ফারাক্কা হাইওয়ে NH 12 এর ওপরে। এরপরেই বহরমপুর বাইপাসটা পড়বে আর কি। তো এরপরে একটু খেয়াল রাখতে হবে যে ট্রাকগুলোকে নো এন্ট্রির কারণে দাঁড় করিয়ে দেয়, হতে পারে আমাদেরকে অপোজিট লেন দিয়ে যেতে হতে পারে, আদারওয়াইজ নয়তো ওই জ্যামের মধ্যে ফেসে যাবো আর কি, ট্রাকসের ভিড়ে। গরম। তো আমরা বহরমপুর বাইপাস ধরবো। জাস্ট বহরমপুর বাইপাসে ওঠার আগে রাস্তা পুরো একদম গজে হয়ে আছে। বহরমপুর বাইপাসের হাল একদম খারাপ, ট্রিমেন্ডাস খারাপ। 4 চাকার জন্য তাও ঠিক আছে, যারা বাইক নিয়ে ট্যুর করে আর কি, তাদের জন্য প্রচণ্ড দেখে শুনে গাড়ি না চালালে যে কোনো গাড্ডায় পড়ে বাইক উল্টাবে। আর একদিকে লেন পুরো বন্ধ করে দিয়েছে, সিঙ্গেল লেন করে দিয়েছে আর কি, দিয়ে দুদিককার গাড়ি একসাথে চলছে। মাত্র 2.5 থেকে 3 বছর হয়েছে, খুব বেশি হলে, তাও হয়নি, তার মধ্যে রাস্তার এই হাল। মানে সত্যি কথা বলতে, কত টাকার রাস্তা হয়েছে আর কত কোন দিকে গেছে তার কোনো হিসাব নেই। মাত্র 2-2.5 বছরের মধ্যে একটা এত সুন্দর NH খারাপ হয়ে যাচ্ছে, আর এত টাকার টোল নিচ্ছে প্রত্যেকটা গাড়ির জন্য ডেলি। এগুলো ভাববার বিষয় সবারই। রাস্তা বিশাল বিশাল গাড়িটা, এটা বাইপাসের রাস্তা। মুর্শিদাবাদ পুলিশের গাড়িটাও সেরকম রাস্তা, ওই গাড়ির জন্য এই রাস্তা ঠিক আছে। পাহাড়ের কনসেপ্টে গাড়ি চালাতে হবে এবারে, পাহাড়ে এর থেকে রাস্তা ভালো। এত বাজে অবস্থা। হ্যাঁ, এর থেকে মনে হয় ধোত্রের রাস্তা ভালো ছিল। অ্যাটলিস্ট বুঝে শুনে গিয়েছি যে রাস্তাটা খারাপ হবে, যে ঠিক যেতে হবে। এ তো হাইওয়ের ওপরে যদি এরকম হয়ে থাকে, যে কোনো সময় বিপদ করতে বাধ্য। সকালবেলা যখন এসেছিলাম আর এখন তো রাত হয়ে গেছে, আরো অবস্থা ভীষণই খারাপ এই রেল লাইনটার জায়গাটাতে। আর ওদিকে রাস্তার কাজ হচ্ছে, জায়গাটা এমনিতেই ন্যারো, রেল লাইনের গেট, তার উপর আবার রাস্তার কাজ হচ্ছে, সব মিলিয়ে পুরো ঘেটে ঘা হয়ে আছে। ল্যান্ডমার্ক, চারিদিকেই শুধু যে দোকানগুলো থাকে, মানে গামছা বিক্রি হয় আর কি, এটাই, এইগুলো দেখলেই বোঝা যায় যে হ্যাঁ বেলডাঙ্গা চলে এসেছি। মানে বেলডাঙ্গার গামছা যে বিখ্যাত সেটা মোটামুটি প্রায় সবাই জানে। আর রাস্তার কন্ডিশন তো মানে কি বলবো, কিছুই বলার নেই। এদিকটা ভীষণই খারাপ, যাওয়ার সময় আমরা দেখেছিলাম এদিকটা যেতে প্রায় 8 ঘন্টার মতো লেগে যায়, 7.5-8 ঘন্টার মতো। কিন্তু ওই দিকটা সেম ডিস্টেন্স আমরা কিন্তু মোটামুটি 6.5 ঘন্টাতে চলে আসি। এদিকে খুব খারাপ কন্ডিশন রাস্তার। তো দেখা যাক আজকে কতক্ষণে পৌঁছোই। মিনিমাম যা দেখতে পাচ্ছি তো 11টা 11:30 বেজেই যাবে আমাদের ফিরতে ফিরতে। আর টোটাল প্রায় 15-16 ঘন্টা লেগে যাচ্ছে। এই যে মুর্শিদাবাদের আরো একটা স্পট কিছুদিন পর হতে চলেছে, আর মোটামুটি এখানকার জন্য ওই আরো 1 ঘন্টা এক্সট্রা জ্যাম ধরে রাখতে হবে। আরো 1 ঘন্টা এক্সট্রা জ্যাম এই জায়গাটার জন্য ধরে রাখতে হবে। মানে বাবরি মসজিদ হয়ে গেলে হওয়া পর্যন্ত এখনই শুরু হয়ে গেছে। বলো। তো এখন আমরা আছি দেবগ্রাম সাইডে, একটা সুন্দর পাহাড়ের ভিউ ছিল,
মিস করে ফেললে। আর এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, এইখান থেকে পাহাড়ের ভিউটা সুন্দর দেখা যেত। কাবরুকে তো পরিষ্কার দেখলাম, এই যে আছে এদিকে বিনা ছোট বড় আবরুতে দাঁড়িয়ে আছে কাবরু। এগুলো এই সেই নর্মাল। এগুলো নর্মাল ছোট ছোট নর্মাল রেঞ্জ আর কি, এগুলো দারুণ। সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর কি, হ্যাঁ গিয়ে টংলুতে উঠতে হবে। এগুলো নিচে এখন এগুলো আরাভালি, হ্যাঁ, এগুলো নিয়ে কেস চলছে। এটা অদ্ভুত ব্যাপার। আরাবল্লী আর মাউন্ট কাবরু কাঞ্চনজঙ্ঘা, এটা অদ্ভুত কম্বিনেশন একসাথে হয়েছে এখানে, ফিউশন ঘটানো হয়েছে পাহাড়ের দেবগ্রামের বুকে। এই দেখো, এইদিকে দেখো, এটা হচ্ছে পেলিং থেকে ভিউ, মাউন্ট আন্দীপ। মাউন্ট আন্দীপ দেবগ্রামে যেহেতু দেখা যাচ্ছে। এই ভিউ নিতে নিতে এখন চলো, বাড়িতে কখন পৌঁছবে জানি না, পেটে কিছু পড়বে না রাতে বাজে ডিনারে। অবস্থা, এই রাস্তার কোনো ঠিক নেই, কিছু নেই। যখন তখন ডাইভারশন লাগিয়ে রেখে দিয়েছে পুরো গোটা রাস্তায়, তারপরে রাস্তা খারাপ। ওই যে আবার ডাইভারশন। হ্যাঁ, কি হচ্ছে কে জানে। এই দিকটা এত ঝোলায়, আর ধরতে গেলে ট্রিপের শেষ বেলায় আমরা এইসব ভোগান্তিমূলক রাস্তায় পৌঁছই আর কি। সেই এনার্জি লেভেল 0। হ্যাঁ, যখন এনার্জি লেভেল 0 আর কি। এই তো ওই যে টাইগার হিলের যে সূর্যোদয়টা দেখে না, দেখো করে দিয়েছে উপরে ব্যারিকেড, এখানে উঠে টাইগার হিল থেকে দেখতে হবে। মানে ভিউ পয়েন্ট, টাইগার হিলের ভিউ পয়েন্ট। ড্রেস দেখো, মাথায় কিউটি, মুখে মাস্ক, হাতে গ্লাস, পরনে লুঙ্গি, ভেতর দিয়ে তো আওয়াজ হচ্ছে, ভেতরে হাওয়াটা কন্ট্রোল হবে। আলাদাই। সাই বামনডাঙ্গা টোল প্লাজা, আমাদের এটা কি 7th টোল হবে না? হুম, 7th টোল প্লাজায় চলে এসেছি। মোটামুটি ট্রাফিক তো ছিলই রাস্তায়, ভালো মতো। তবে এই টোলটা ক্রস করার পর থেকে রাস্তা খুব সুন্দর, আপ টু সেই জাগুলি অবধি। মাঝখানে আমরা কৃষ্ণনগরে একটুখানি হল্ট করবো। টি ব্রেক। হ্যাঁ, একটু চাটা খেতে হবে আর কি, তারপরে আবার স্টার্ট করব। তো এখন আমরা বেথুয়া ডাউল ক্রস করছি, জাস্ট ক্রস করে বেরোলাম আর কি। তো আগে গিয়ে বেশ কনজেশন দেখাচ্ছে, কি ব্যাপার বোঝা যাচ্ছে না। অনেক সময় নো এন্ট্রির কারণে ট্রাকগুলোকে আটকে দেয়, তো ডিফারেন্ট লেন দিয়ে যেতে হবে, সেটা আগে থেকে বলেও না। তো মাঝ রাস্তায় মানে মাঝামাঝি জায়গায় গিয়ে ফেঁসে গেলে তখন আবার মুশকিল। এইখান থেকেই শুরু হয়েছে মনে হয়। না, বিস্কুট খাবো না। এখন আমাদের চা ব্রেক চলছে। অবশেষে আমরা কৃষ্ণনগর পৌঁছেছি, 8:10 মতন সময়। সরকার বাবু এখানে দাঁড়িয়ে আমরা এখন আমাদের একটা ছোট্ট চা ব্রেক সম্পন্ন করছি। সাথে বাবু কিছু হয়তো, কি নেবেন আপনি? সরপুরিয়া হয়তো, আচ্ছা। বিস্কিট খাবে না, চাও খাবে না, কিছুই খাবে না। 31 আমাকে চা বিস্কিট খাওয়াচ্ছে। তা কী খাবি বল, খেতে হবে না। তো যাই হোক, মোটামুটি গাড়ি চালাতে চালাতে আমরা প্রচণ্ডভাবে ক্লান্ত। আর প্রায় 7:45 মতন, 7:45 না 8:10 মতন টাইম হচ্ছে। আর এরপরে সেরকম কোথাও দাঁড়াবো না, একদম স্ট্রেট বেরিয়ে যাবো আর কি। তো সেই কারণে এখানে দাঁড়ানো লাস্ট স্টপ, একটু ফ্রেশ হওয়ার জন্য, একটু চিল করার জন্য আর কি। তো ধরতে গেলে আমরা এখন আপাতত কৃষ্ণনগর থেকে স্টার্ট করছি। তো প্রায় 8:05 মতন টাইম হচ্ছে। স্টিল নাও প্রায় 160 কিলোমিটার নাকি বাকি আছে, অলমোস্ট 160 কিলোমিটার্সের মতন বাকি আছে। বাইরে ঠান্ডা ভালোই, 14 ডিগ্রির মতন টেম্পারেচার শো করছিল, মানে পাহাড়ের মতন ঠান্ডা। ধরতে গেলে প্রায় সেবকের জঙ্গলের ওই চত্বরটাতে এরকম 14-15 মতন টেম্পারেচার ছিল, ভালো ঠান্ডা আছে। যাই হোক, আগে গাড়ি চালাতে খুব একটা মানে ফ্যাটিক আসতো না আর কি। তার কারণ হচ্ছে বেশ কোল্ড ড্রিঙ্কস খেতাম, চিপস খেতাম, এই খেতাম, কেক খেতাম। এখন প্রায় এইসব খাওয়াগুলো বন্ধ করে দিয়েছি, তো সেই কারণে একটু বোরিং হয়ে গেছে। 2 লিটার করে কোল্ড ড্রিঙ্কস, Yes. সব সময় এখানে কোল্ড ড্রিঙ্কস আর চিপস প্রচুর কন্টিনিউ খেতো। এই মানে ঠান্ডা রেখে দিতাম। আচ্ছা আচ্ছা। এমনকি এরকম হয়েছে, আর্টিকাতে না এখানে একটা এসি ভেন্ট ছিল, তাতে কোল্ড ড্রিঙ্কস এখানে ঠান্ডা করতে দিতাম। মানে ঢেলে ওখানে করে ঠান্ডা করতে, ছোট বোতল। হ্যাঁ,
খেতাম আর প্রচুর যেতাম, cold drinks খেতো। কিন্তু বাট সেসব দিন এখন পুরনো, এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছেড়ে দিয়েছি। এখন ওই শুধু মুখে চলতে হয় আর কি, কিছু দরকার হলে জল খাও ব্যাস, আর চলো সাদা জল। তো সামনেই পড়বে রানাঘাট, তো রানাঘাট দেন তারপরে মনে হয় প্রথমে ফুলিয়া, তারপরে রানাঘাট, তারপরে চাকদা। তো আপ টু জাগুলি অবধি এখন রাস্তা খুব সুন্দর, একদম পরিষ্কার সুন্দর রাস্তা পাবো আমরা। তো দেখতে দেখতে আমরা রানাঘাট পৌঁছে গেলাম। রানাঘাটে তো একটা মেলা হওয়ার কথা, কি হলো আলো টালো করি। আগে এই তো সাজানো। যাই হোক, রোড কন্ডিশন দারুণ। রানাঘাটের পর মানে আগে শান্তিপুর, ফুলিয়া, তারপরে রানাঘাট পড়লো আর কি। দারুণ রাস্তা, মানে প্রপার 4 লেন রাস্তা, ওয়েল মেনটেন্ড, দু সাইডে সুন্দর স্ট্রিট লাইট দেয়া, দারুণ রাস্তা করেছে। যা ভাই যা। এখানে রাস্তার দুধারে এখানে চার্চ আছে একটা, এই যে সুন্দর প্রোগ্রাম হচ্ছে আজকে, বর্ষবরণের অনুষ্ঠানও হবে এখানে। প্রত্যেক বছর ক্রিসমাসের সময় রানাঘাটের দুধারেই, এই মেন এনএইচের দুধারে সুন্দর মেলা বসে। তো সেই কারণে এই চত্বরটাতে এখন এই মুহূর্তে একটু কনজেশন থাকবেই, তাও ট্রাফিক সিগন্যাল করে দিয়েছে, খুব একটা সমস্যা হয় না। আগের বছর আমরা যখন নর্থ সিকিম ট্রিপ করে ফিরছিলাম, তো তখনও দেখেছিলাম সুন্দর একটা মেলা হচ্ছে। তো আপাতত আমরা বড় জাগুলি পৌঁছে গেলাম, বড় জাগুলি বা জাগুলি। তো এখান থেকে আমাদেরকে বাঁকতে হবে কাঁচরাপাড়ার দিকে, রাইট সাইড, এখান থেকে স্ট্রেট রাইট সাইড কাঁচরাপাড়া। তো দেন তারপরে ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেবো। সো এখান থেকে এই তো কলকাতা এয়ারপোর্ট 48 কিলোমিটার দেখাচ্ছে, কল্যাণী 15 কিলোমিটার। তো কল্যাণী তো যাবো না, কলকাতা এয়ারপোর্ট 48। বাপরে অনেকটাই রাস্তা। তো এখান থেকে মনে হয় 9 কিলোমিটারের মতন মনে হয় গেলে তারপর আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরে নেবো। দেন ওখান থেকে ফার্দার মনে হয় 30 কিলোমিটার বা 25 কিলোমিটারের মতন রাস্তা হবে আপ টু আবার এনএইচ ধরতে আর কি, বিরাটির কাছ অব্দি পৌঁছতে। তো অলরেডি এখন টাইম হচ্ছে প্রায় 9টা 13-এর মতন বাজে। আর 31 ডিসেম্বর মোটামুটি সব মানে লোকজন সব পার্টি করতে ব্যস্ত এই মুহূর্তে, নিজেদের মতন মজা করছে। আর আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরতে ফিরতে মনে হয় নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে আমাদের। তো আপাতত আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই যাচ্ছি আর কি। তো স্টিল নাও মনে হয় এয়ারপোর্ট 28 কিলোমিটারের মতন পড়ে আছে। তো এখন রাস্তা পুরো ফাঁকা, মাঝখানে কিছু বড় বড় ট্রাকস চলছে আর কি। আর এখানে স্পিড লিমিট তো 80 দেয়া আছে। তো আজকে যেহেতু 31st নাইট আর কি, তো মোটামুটি কলকাতা পুলিশ দেখলাম খুব ভালোভাবে অ্যাক্টিভ এই চত্বরে। কলকাতা পুলিশ কি বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশই হবে, সাদা ড্রেস পরেছিল আর কি সব। অ্যালকোহল টেস্ট করছে মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে। আবার হতেও পারে কোথাও হয়তো স্পিড মাপার যন্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো ওভার স্পিডিং করে লাভ নেই, 75-এ ক্রুজে দিয়ে দিয়েছি, 80 স্পিড লিমিট আছে। সেফ সাইড চলা ভালো, কারণ এখন বেকার ওভার স্পিডিংয়ের জন্য কেস খেয়ে কোনো লাভ নেই শেষবেলায়। সুন্দর প্রপার এক্সপ্রেসওয়ে বানিয়েছে আর কি, প্রপার 4 লেন রাস্তা, ধরতে গেলে 2 লেন, তো 3টে গাড়ি আরামসে চলতে পারবে। প্রপার 4 লেন রাস্তা, একদম সুন্দর লাইট লাগানো, মাঝখানে সুন্দর ডিভাইডার দেয়া, সেখানে গাছ লাগানো, দু সাইডে রাস্তার ধারে সুন্দর ব্যারিকেড, লোহার গার্ডরেল পুরো লাগানো আছে, রেলিং লাগানো আছে, ওয়েল ডেকোরেটেড, একদম প্রপার এক্সপ্রেসওয়ে বলতে যা বোঝায় কল্যাণী এক্সপ্রেসওয়ে সেরকমই বানিয়েছে। হ্যাঁ, শুধু একটাই জিনিসই বাকি আছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে, এর কানেক্টিং পয়েন্টটা এখনও কমপ্লিট হয়নি। তো ওটা হয়ে গেলে তারপরে টোলটা চালু করে দেবে আর কি। তো মাঝখানে একটাই টোল প্লাজা দেখলাম, তো ওটাতে টোল নেওয়া চালু করবে। আশা করি খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিটও হয়ে যাবে। বাকি আদারওয়াইজ গোটা এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু কমপ্লিট ধরতে গেলে। তা এখন আমরা দক্ষিণ হাসিদা বা সাউথ হাসিদা বলে একটা জায়গা ক্রস করলাম, এক তো বুঝতে পারছি না কোথায় আছে। হানসিয়া, আচ্ছা হানসিয়া এয়ারপোর্ট 24 কিলোমিটার, ইসাপুর স্টেশন ডান দিক যেতে বলছে। ফাইনালি আমরা কলকাতাতে এন্টার করেছি, আর এখন বাজে কটা? 10টা 21। মোটামুটি বিরাটির রাস্তাটাতে জ্যাম, যে কারণে ঢুকতে দিল না। আর আমরা এই বেলঘরিয়া এক্সপ্রেসের এই সাইডটা দিয়ে ঢুকেছি ডাইরেক্ট এয়ারপোর্টের কাছে, কিন্তু এই কানেক্টরটাতে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। মানে এই সিগনালেই প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি নড়ছে না। তো কলকাতার চেহারা তো আজকে ভাই পুরো অন্যরকম। উপরটাই হবে মেবি, হ্যাঁ উপরটাই। তো চলো দেখা যাক।
কলকাতা সিটির ট্রাফিক জ্যাম পেয়ে গেছি। আর আজকে বর্ষবিদায়ের দিনে ট্রাফিক জ্যাম যেন আরও একটু বেশি। মানে চারিদিক দেখলে বোঝাই যাচ্ছে আলোয় ঝলমল করছে, আর আমাদের বাড়ি ফিরতে তত দেরি হয়ে যাচ্ছে, ততটাই আমরা টায়ার্ড হয়ে পড়ছি। সময় এরকম গাড়ি, আরে আজকে 31 ডিসেম্বর, দিন ওটাই তো তোমার আমার কাছে বিশাল না হলেও বাকি সবার কাছে অনেক বিশাল সেলিব্রেশন এসবই চলছে, সেই কারণে প্রচণ্ড প্রচণ্ড ট্রাফিক আজকে। এটা জানাই ছিল এরকমই হবে। তো সিরিয়াসলি অ্যাকচুয়ালি সেই সকাল 8টায় বেরিয়েছি, আর ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। এখনও 1 ঘন্টা যেতে হবে, 1 ঘন্টাটা আরও কত বাড়বে সেটা বলা যাচ্ছে না। চলো, মোটামুটি এখন টাইম হচ্ছে 11:30, 11টা, হ্যাঁ প্রায় 11:30 বাজে। Hello, this is your co-pilot speaking temporarily. Out of service. The trip ends. Finally the flight landed Kolkata airport at Gorfa Main Road. After a lot of turbulence and lots of air traffic. হ্যাঁ, জলমন্ত্রী জল দিচ্ছে। জলমন্ত্রীর লাস্ট কর্তব্য শেষ অবধি পালন করে যাচ্ছে আর কি। বছরের শেষ। বছরের শেষ জল। চিয়ার্স। এই তো জল খেয়ে চিয়ার্স হলো। ওকে, হ্যাঁ আসবো তো। চলো বাই বাই। বাই বাই। তোমার সাথে কালকে দেখা হবে। হ্যাঁ ওকে। দিদি কোথায় গেল? বাই বাই, টাটা, সাবধানে যান। হ্যাঁ হ্যাঁ। আপাতত আমরা পাটুলি ক্রস করে বেরোচ্ছি, আর এখনো অবধি রাস্তাঘাটে লোকের ভিড় চোখে পড়ার মতন, দুর্গাপূজার মতন ভিড় চলছে আর কি। 2026 আসছে আর 25 যাচ্ছে। 11:32 মতন সময় হচ্ছে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই আর কি ইন করে যাব বাড়িতে। তো মোটর উপরে ট্রিপ মোটামুটি ভালোই হলো, খারাপ নয়। লাস্ট দিন কাঞ্চনজঙ্ঘারও দেখা পেলাম পেলিং থেকে আমরা, যেটা এক্সপেক্ট করিনি আর কি, কারণ এরপর থেকে নর্থ বেঙ্গলে যা ওয়েদারের কন্ডিশন শুনছি আর কি 2-3 দিন বেশ ক্লাউডি আর ফগি থাকবে আর কি। যাই হোক, কলকাতা থেকে শিলিগুড়ি থেকে কলকাতা আসতে মোটামুটি যা সময় লাগলো, প্রায় কত 15 ঘন্টা লাগিয়ে দিল না এবারে, 15 আওয়ার্সের মতন। কারণ মাঝখানে ট্রাফিক জ্যাম প্রচুর। এক তো কলকাতা সিটির মধ্যে ঢুকে অনেকটা টাইম খায়, তো অ্যাকচুয়াল কালিয়াচক আর ফারাক্কাই দুটো মিলিয়ে বেশ ভালো মতন সময় খাচ্ছে আর কি। তা কলকাতায় নাকি বলছি নাকি প্রচুর ঠান্ডা পড়েছে, এখন অবধি বাইরে বেরোয়নি গাড়ি থেকে, সেই করতে বুঝতেও পারছি না। তো যা স্টিল নাও এখন শো করছে 17 ডিগ্রির মতন শো করছে, তো হতে পারে ওর থেকে ফিলস লাইক একটু কমই হবে। এমন সত্যি এবারে কলকাতায় ঠান্ডা পড়েছে এই আর কি। তো মোরাললেস প্রায় 1610 কিলোমিটারের মতন এন্টায়ার ট্রিপ হয়েছে আমাদের এবারে। সো এবারে এন্টায়ার ট্রিপ যদি দেখাই তাহলে মোটামুটি ইউ ক্যান সি 1609 কিলোমিটার এর মতন চলেছে আর কি এবারে ট্রিপে গোটা গাড়ি। আর মোটামুটি গাড়ির হাল তো দেখতেই পাচ্ছ, অতিরিক্ত নোংরা হয়ে গেছে, একদম চেনা যাচ্ছে না। কালো গাড়ি তো এমনিই একটু নোংরা হলে বেশি বোঝা যায়, আর তারপরে তো এই অবস্থা, চেনাই যাচ্ছে না গাড়ির হাল। তো এখনকার সিচুয়েশান হচ্ছে সকালবেলা গাড়ি থেকে সব জিনিসপত্র বের করতে হবে, আর মোটের ওপর দিয়ে আমাদের এন্টায়ার ট্রিপ দারুণ কেটেছে আর কি। মোটের ওপর দিয়ে আমাদের এন্টায়ার ট্রিপ দারুণ হয়েছে, মোটামুটি ভালোই এক্সপ্লোর করেছি বা ভালো এনজয় করেছি গোটা ট্রিপটা। চলো মোটামুটি এবারে গাড়িটাকে খালি টালি করে আর কি, কারণ কালকে রাতে যখন ঢুকি আর কি, কালকে রাতে যখন ঢুকলাম আর কি, তারপরে আর ইচ্ছা করেনি যে গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে রেখে টেকে তারপরে গোছাবো আর কি। তো মোটামুটি কাল রাতে এসেই ঘুমিয়ে পড়েছি। তো আজকে সকালবেলা মোটামুটি সব কিছু গাড়ির জিনিসপত্র লাগেজ বগেরা সব নিয়ে ক্লিন করে গাড়িটাকে তারপরে ওয়াশিংয়ে নিয়ে যাবো সার্ভিস সেন্টারে, কারণ একটা লং ট্রিপের পরে গাড়িটা একটুখানি কেয়ার করাটাও এসেন্সিয়াল। নেক্সট ট্রিপের জন্য গাড়িটাকে রেডিও করে রাখতে হবে। চলো মোটামুটি ভিডিও এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।